গাইস, আমি ইস্তিয়াক, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের লেকচার নাম্বার 5 এ। সো লেকচার নাম্বার 5 এ আমরা আলোচনা করব ড্যানিয়েল সেল অর্থাৎ যেটাকে বলা হয় গ্যালভানিক সেল অথবা ভোল্টাইক সেল। সো টপিকটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো এবং এই লেকচারটা দেখার জন্য অনেক ধৈর্য দরকার। সবাই ধৈর্য নিয়ে খাতা কলম নিয়ে বসে এবং আমার সাথে সাথে চলার চেষ্টা করো। ওকে, সো আজকে আমরা আলোচনা করব কি ড্যানিয়েল সেল, যেটাকে বলা হয় গ্যালভানিক সেল। ওকে, সো এটার অ্যাকচুয়ালি বেসিক্যালি এটার নামটা কি? বেসিক্যালি এটার নাম হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, অর্থাৎ তড়িৎ রাসায়নিক কোষটাকে বলা হচ্ছে ড্যানিয়েল সেল অথবা গ্যালভানিক সেল, যে কোনো একটা নাম বলতে পারো। ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে তড়িৎ রাসায়নিক কোষ মানে কি। তড়িৎ রাসায়নিক কোষ মানে হচ্ছে যে কোষের রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন ইলেকট্রনের প্রবাহ দ্বারা, কি বললাম, যে কোষের রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন ইলেকট্রনের প্রবাহ দ্বারা তড়িৎ প্রবাহ সৃষ্টি করা হয়, উৎপন্ন ইলেকট্রনের প্রবাহ দ্বারা তড়িৎ প্রবাহ সৃষ্টি করা হয় অথবা বলতে পারো বিদ্যুৎ সৃষ্টি করা হয়, তাকে বলা হচ্ছে গ্যালভানিক কোষ। অর্থাৎ আমার রাসায়নিক কোষের উৎপন্ন ইলেকট্রনের প্রবাহ দ্বারা আমি তড়িৎ প্রবাহ সৃষ্টি করব, কি সৃষ্টি করব? ইলেকট্রিসিটি আমি ক্রিয়েট করব, সেটাই হচ্ছে আমার তড়িৎ রাসায়নিক কোষ। এখন খেয়াল করে দেখো, তড়িৎ রাসায়নিক কোষটা আমি বোঝার জন্য তোমাকে একটা বেসিক দিচ্ছি, বেসিকটা আগে ফার্স্টে খেয়াল করে দেখো, এরপর আমরা ডিটেইলসে পড়াশোনা চলে যাব। এখানে একটা পাত্র দেওয়া আছে, পাত্রের মধ্যে আমি একটা জিঙ্কের রড দিয়েছি, কি দিয়েছি? একটা পাত্র দেওয়া আছে, পাত্রের মধ্যে আমি জিঙ্কের রড দিয়েছি এবং এখানে কপার সালফেটের দ্রবণ নিয়েছি। কি বললাম? পাত্রের মধ্যে আমি জিঙ্কের রড নিয়েছি এবং কপার সালফেটের দ্রবণ নিয়েছি। এখন আমি জিঙ্ক রডটাকে যখন কপার সালফেট দ্রবণে আমি ডুবাবো, তখন সেখানে তিনটা রেজাল্ট, অর্থাৎ তিনটা না চারটা রেজাল্ট পাওয়া যাবে। প্রথম রেজাল্ট হচ্ছে জিঙ্কের রডটা গলে যাবে। তুমি জাস্ট কিছু না, তুমি ধরো এটা একটা পাত্র, যেমন ধরো আমি যদি চিন্তা করি এখানে একটা অবশ্য মগ নেই, মগ থাকলে বোঝাতে পারতাম, যেমন এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে হচ্ছে এটা একটা পাত্র, চিন্তা করে এই পাত্রের মধ্যে আমি জিঙ্ক রডটা ডুবালাম। সো ডুবালে হচ্ছে তিনটা রেজাল্ট দেখা যাবে, যেখানে জিঙ্কের রডটা গলে যাবে এবং গলে গেলে জিঙ্কের রডটা ওয়েট কমে যাবে। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কপার সালফেটের ব্লুটা মানে ব্লু কালারটা দূরীভূত হয়ে যাবে, ব্লুটা কি হয়ে যাবে? দূরীভূত হয়ে যাবে, ফেড হয়ে যাবে এবং লাল পদক্ষেপ পড়বে। এবং 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে তাপমাত্রা বেড়ে যাবে। এটা কেন হচ্ছে খেয়াল করে দেখো, এখানে হচ্ছে মূলত জিঙ্ক থেকে 2টি ইলেকট্রন যখন চলে যায়, আমরা সবাই জানি জিঙ্ক হচ্ছে 2টি ইলেকট্রন ছেড়ে দিবে। কেন? জিঙ্কের জারণ বিভব সবচেয়ে বেশি, কার থেকে বেশি? কপার থেকে বেশি। সো জিঙ্ক 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়, অর্থাৎ ইলেকট্রন যে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দেওয়ার কারণে তাপ বন্ধনগুলো অর্থাৎ অণুগুলো বন্ধনগুলো ঢিলা হয়ে যায় এবং ঢিলা হয়ে যাওয়ার কারণে ওয়েটটা কমে যায়। খেয়াল করে দেখো, মূলত জিঙ্ক থেকে 2টি ইলেকট্রন চলে যাওয়ার কারণে জিঙ্কের অণুগুলো বন্ধন ঢিলা হয়ে যায়, ফলে ওয়েট কমে যায় এবং আবার 2টি ইলেকট্রন কপার 2+ গ্রহণ করে, তার নীল বর্ণ দূরীভূত হয় এবং কপার লাল পদক্ষেপ পড়ে। অর্থাৎ এখানে জিঙ্ক থেকে যখন 2টি ইলেকট্রন চলে যাবে, তখন জিঙ্কের অণুগুলো বন্ধন ঢিলা হয়ে যাবে এবং সে কপারটা 2টি ইলেকট্রন গ্রহণ করবে, কার থেকে? জিঙ্ক থেকে প্রাপ্ত 2টি ইলেকট্রন গ্রহণ করে, তার কি হবে? লাল পদক্ষেপ পড়বে, অর্থাৎ তার নীল বর্ণটা দূরীভূত হবে কখন? যখন সে 2টি ইলেকট্রন গ্রহণ করবে, কার থেকে? জিঙ্ক থেকে প্রাপ্ত 2টি ইলেকট্রন কপার গ্রহণ করে তার নীল বর্ণটা ফেড হয়ে যাবে এবং লাল পদক্ষেপটা পড়বে। অর্থাৎ এখানে এই জিনিসটা যখন হচ্ছে, অর্থাৎ এই রাসায়নিক বিক্রিয়া যখন হচ্ছে, সেখানে বাইরে থেকে কোনো শক্তি প্রয়োজন নাই, অর্থাৎ জিনিসটা হচ্ছে স্পন্টেনিয়াস, অর্থাৎ স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, বাইরে থেকে কোনো শক্তি ছাড়া বিক্রিয়া চলতে থাকে এবং ক্রমাগত শক্তি নির্গত হয়। এর ফলে বিক্রিয়ার পাত্রের তাপমাত্রা বেড়ে যায়। কেন? খেয়াল করে দেখো, যখন এটা বাইরের শক্তি ছাড়া চলতে থাকবে, অর্থাৎ জিনিসটা যখন স্পন্টেনিয়াস হবে, তখন সেটা কি হবে? ক্রমাগত শক্তি নির্গত হবে, অর্থাৎ তাপ উৎপাদে বিক্রিয়া হবে। এর ফলে বিক্রিয়ার পাত্রের তাপমাত্রা বেড়ে যায় এবং এখানে জারণ বিজারণ বিক্রিয়া যেটা সম্পূর্ণ হচ্ছে সেটা হচ্ছে এটা, যেটা বলা হচ্ছে জিঙ্ক প্লাস কপার 2+ জিঙ্ক 2+ প্লাস কপার। অর্থাৎ এখানে একটা জিনিস বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে যে ভিতরের মেকানিজমটা কি রকম। যখন তুমি একটা জিঙ্ক রডটাকে তুমি যখন কপার সালফেট দ্রবণে ডুবাবা, সেখানে 4টা রেজাল্ট পাবা, যেখানে একটা রেজাল্টে বলা হচ্ছে জিঙ্ক রড গলে যাবে, অর্থাৎ ওয়েটটা বেড়ে যাবে। এরপর সেকেন্ডে বলা হচ্ছে কপার সালফেটের ব্লু কালারটা যেটা আছে সেটা ফেড হয়ে যাবে এবং লাল পদক্ষেপ পড়বে এবং তাপমাত্রা বেড়ে যাবে। তাপমাত্রা কেন বেড়ে যাবে? কারণ জিঙ্কের অণুগুলো বন্ধন ঢিলা হয়ে যায় কখন? যখন সে 2টি ইলেকট্রন ত্যাগ করে। 2টি ইলেকট্রন কেন ত্যাগ করতেছে? কারণটা হচ্ছে জিঙ্কের জারণ বিভব বেশি, কার থেকে বেশি? কপার থেকে বেশি। অর্থাৎ জিঙ্কের জারণ বিভব বেশি মানে জিঙ্কের জারণ হওয়ার ক্ষমতা বেশি, কার থেকে বেশি? কপার থেকে বেশি। সো যখন জারণ হওয়ার ক্ষমতা বেশি, তখন সে কি করে? 2টি ইলেকট্রন ত্যাগ করে ফেলে এবং 2টি ইলেকট্রন ত্যাগ করলে তার বন্ধন ঢিলা হয়ে পড়ে, ফলে ওয়েটটা কমে যায়। আর ওয়েট কমে যাওয়ার কারণে তার কি হয়? সে ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে যায় সেটা লিখি নেই, তারপর ক্ষয় হয়ে যায়। সো আবার 2টি ইলেকট্রন সে কপার 2+ থেকে গ্রহণ করে, তার নীল বর্ণ দূরীভূত হয় এবং কপার লাল পদক্ষেপ পড়ে। সো এর কারণে কি হয়? এবং এখানে বিক্রিয়া যেগুলো চলতে থাকে সেটা হচ্ছে স্পন্টেনিয়াস, অর্থাৎ বাইরে থেকে কোনো শক্তি প্রয়োজন হয় না এবং সেটা তাপ উৎপাদী বিক্রিয়া দেয়, কারণ সেখানে ক্রমাগত শক্তি নির্গত হয়। বাস, শেষ, আর কিছু না। সো আমরা একটা কাজ করতে পারি, আমরা এটা মুছে দিতে পারি। মুছে দেওয়ার পর এখন আমরা স্টার্ট করব কি বলো? তড়িৎ রাসায়নিক কোষ। সো কেউ যদি আস্ক করে তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে, তুমি বলবা যে সকল কোষে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন ইলেকট্রনের প্রবাহ দ্বারা তড়িৎ প্রবাহ সৃষ্টি করা হয়, অর্থাৎ উৎপন্ন ইলেকট্রনের প্রবাহ দ্বারা তড়িৎ প্রবাহ সৃষ্টি করব, সেটাই হচ্ছে আমার তড়িৎ রাসায়নিক কোষ। বুঝা গেছে? সো বিসমিল্লাহ করে এখন আমরা স্টার্ট করতেছি তড়িৎ রাসায়নিক কোষের কি পড়াশোনা। সো খেয়াল করে দেখো, তড়িৎ রাসায়নিক কোষ যেটাকে বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ, কি বললাম বলো? তড়িৎ রাসায়নিক কোষ। আমি বললাম ক্লাসটা কিন্তু অনেক ডিউরেশন অনেক বড় হবে, কারণ এখানে কিন্তু আমরা অনেক কিছু বোঝাতে যাচ্ছি। সো তড়িৎ রাসায়নিক কোষটা একটু ভালোভাবে খেয়াল করে দেখো। আচ্ছা,
এখানে তড়িৎ রাসায়নিক কোষটা বোঝানোর জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দুইটা পাত্র অঙ্কন করতে হবে। কয়টা পাত্র অঙ্কন করতে হবে? দুইটা পাত্র অঙ্কন করতে হবে। স্যার দুইটা পাত্র কিভাবে অঙ্কন করবে খেয়াল করে দেখো। আমি জাস্ট কি করলাম, আমি এখানে একটা পাত্র অঙ্কন করলাম, আমি এখানে একটা পাত্র অঙ্কন করলাম, বুঝা গেছে? সো পাত্র অঙ্কন করার সময় খেয়াল রাখতে হবে উপরে যাতে কি থাকে, একটু স্পেস থাকে। কেন স্পেস থাকবে সেটা একটু পরে বুঝবা। সো এটা হচ্ছে একটা পাত্র। আবার কি করলাম, এটা একটা পাত্র অঙ্কন করলাম। সো টোটাল কয়টা পাত্র? দুইটা পাত্র আমি অঙ্কন করব। ওকে, আচ্ছা। এবং দুইটা পাত্র যখন আমি অঙ্কন করতেছি, দুইটা পাত্র আমি যখন অঙ্কন করতেছি সেখানের মধ্যে অবশ্যই একটা রড থাকবে। সবাই জানে একটা কি থাকবে, একটা রড থাকবে। সো খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটা রড। কি রড বলো, আমাকে বলো। এটা হচ্ছে একটা রড, যে রডটার নাম দেওয়া হয়েছে, আমি ধরে নিয়েছি কি, জিঙ্ক ধাতুর রড। ওকে, জিঙ্ক ধাতুর রড। আমি এটা স্কেল দিয়ে কেন আঁকতেছি, পারফেকশন করার জন্য। ওকে, চাইলে হচ্ছে নর্মালি আঁকতে পারতাম, তবে পারফেকশন করার জন্য আমি একটু ধৈর্য রাখতে হবে। অনেক কেউ বলতে পারো যে এত ঢং করার কি আছে, নর্মালি এঁকে দিতে পারতেন। সো আসলে ঢং করা এখানে উচিত, আমি যেটা মনে করি যে আসলে একটু ঢং করা উচিত। সো দেখো, এখানে একটা রড, এখানে একটা রড। সো কয়টা রড টোটাল? দুইটা রড। এখানে এই রডটাকে বলা হচ্ছে, আমি ধরে নিচ্ছি জিঙ্ক ধাতুর রড। আর এখানে আমি একটা দ্রবণ নিচ্ছি। আমি তোমাকে আগে বলেছিলাম তুমি যে ধাতুর রড নিবা ঠিক সেই ধাতুর দ্রবণ নিবা। আবারও বলছি, তুমি যে ধাতুর দ্রবণ নিবা ঠিক সেই ধাতুর রড নিবা। তুমি রড নিয়েছো কিসের? জিঙ্কের। তো তুমি লবণ নিবা কার? জিঙ্ক সালফেট। দ্রবণ কার নিবা? লবণ অথবা দ্রবণ, যেখানে বলতে পারো। তুমি দ্রবণ নিবা কার? জিঙ্ক সালফেটের। এতটুকু বুঝে গেছে? আচ্ছা, আবার খেয়াল করে দেখো ভাইয়ারা এবং আপুরা, সেটা হচ্ছে তুমি দ্রবণ নিয়েছো কার? এখানে দ্রবণ নিয়েছো কার? কপারের। সো তুমি রড নিবে কার? অবশ্যই কপারের। যে ধাতুর রড নিবা ঠিক সে ধাতুর দ্রবণ নিবা, অথবা যে ধাতুর দ্রবণ নিবা ঠিক সে ধাতুর রড নিবা। সো এটা হচ্ছে কপার সালফেট, তাই না? আচ্ছা, খেয়াল করে দেখো এখানে কি হচ্ছে, দেখো এখানে প্লাস আয়ন যুক্ত হবে। আমরা সবাই জানি প্লাস আয়ন যুক্ত হবে। কেন যুক্ত হবে এটা আজকে আলোচনা করব। আর এখানে মাইনাস আয়ন যুক্ত হবে। কেন যুক্ত হবে সেটা আজকে আলোচনা করব। সেটা আজকে আলোচনা করব। বোঝা গেছে? আচ্ছা, ভেরি গুড। সো আমরা সবাই জানি এখানে জিঙ্ক 2 প্লাস আয়ন দ্রবণ মুক্ত হয়, আর এখানে সালফেট আয়ন দ্রবণে মুক্ত হয়। এখানে জিঙ্ক 2 প্লাস আয়ন দ্রবণে মুক্ত হয়, আর এখানে সালফেট 2 প্লাস আয়ন দ্রবণে মুক্ত হয়। আর এখানে একটা লবণ সেতু দিব, লবণ সেতু দেওয়া হবে। এটা হচ্ছে একটা লবণ সেতু, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। আর মাঝখানে আমি একটা কি করব, আমি এখানে একটা দাগ অঙ্কন করব। এ বরাবর একটা দাগ অঙ্কন করতেছি, যে দাগটা কি করবে, পরিবাহী তার দ্বারা বলা হয়। এটাকে বলা হয় পরিবাহী তার। এটাকে কি বলা হয়? পরিবাহী তার। বুঝা গেছে? পরিবাহী তার, এটাকে বলা হয় পরিবাহী তার। ওকে, এই লাল যে অংশটা দেখতে পাচ্ছ সেটা হবে পরিবাহী তার। এখানে একটা ভোল্ট মিটার যুক্ত করা হবে, একটা ভোল্ট মিটার যুক্ত করা হবে। আর লাল যে অংশটা, কালো যে, সরি কালটা হচ্ছে এটা ইউ আকৃতির নল। এটা হচ্ছে বলা হয় ইউ আকৃতির, অর্থাৎ ইউ শেপ। হ্যাঁ, ইউ শেপ একটা নল, যে নলটাকে বলা হচ্ছে, নলটাকে আমি এভাবে লিখছি, কেউ হাসাহাসি করবো না। নলটাকে বলা হচ্ছে সল্ট ব্রিজ। কি বলা হচ্ছে বলো? সল্ট ব্রিজ। বুঝা গেছে? ওকে, আচ্ছা। সো আমি কি করলাম, এটা এইভাবে অঙ্কন করলাম। বোঝা গেছে? আচ্ছা, সবাই জানো যে এটাকে বলা হচ্ছে লোন, LON। সো লোন মানে কি? লেফট ওলা অক্সিডেশন, লেফট ওলা অ্যানোড, লেফট ওলা নেগেটিভ। আর এটাকে বলা হচ্ছে সরি আমার মার্কারের উপরে পায়ে পড়তেছে। এটাকে বলা হচ্ছে RRCP, রাইট রিডাকশন ক্যাথোড পজিটিভ। আর এটা হচ্ছে LON, লেফট অক্সিডেশন অ্যানোড নেগেটিভ। ওকে, আচ্ছা, খেয়াল করে দেখো এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, এটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ, যেটাকে বলা হচ্ছে কি গ্যালভানিক সেল। এটা একটা গ্যালভানিক সেল কেন, সো এটা ব্যাখ্যা অথবা এটা ডিটেলস আজকে আলোচনা করব। কেন এটাকে গ্যালভানিক সেল বলা হচ্ছে, অথবা এটার মাধ্যমে কিভাবে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়। মূলত আজকে আমরা আলোচনা করব কিভাবে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে হয়, কিভাবে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করা হয়। ঠিক আছে, কিভাবে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করা হয় খেয়াল করে দেখো। ডিটেলসে কি বলবো সেটা হচ্ছে, দেখো এটা হচ্ছে একটা তড়িৎ রাসায়নিক কোষ, অর্থাৎ এটা হচ্ছে একটা ড্যানিয়েল সেল, যেটা হচ্ছে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট একটা তড়িৎ রাসায়নিক কোষের উদাহরণ। আমাকে বলো এখানে এটি হচ্ছে, জাস্ট আমি কি লিখবো ফার্স্টে, দেখো এটি হচ্ছে একটি ড্যানিয়েল সেল। এটি হচ্ছে, আমি নিজের মতো করে লিখতেছি, এটি হচ্ছে আমার মতো করে লিখো, এটি হচ্ছে একটা ড্যানিয়েল সেল। এটি হচ্ছে একটা ড্যানিয়েল সেল যা দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, যা দুপ্রকোষ্ঠ বিশিষ্ট, দুই প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ রাসায়নিক কোষের উদাহরণ।
বুঝছো? তড়িৎ রাসায়নিক কোষের উদাহরণ খুব সংক্ষেপে লিখে দিচ্ছি, উদাহরণ। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, ওকে। আচ্ছা, যেখানে যেখানে দুটি তড়িৎদ্বার না হয়েছে, যেখানে দুটি তড়িৎদ্বার না হয়েছে, যার মধ্যে একটি হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার, যার মধ্যে একটি হচ্ছে কি অ্যানোড তড়িৎদ্বার, এবং আরেকটি হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার। লিখে ফেলো, এবং আসলে নীল কালে যে লেখার কথা ছিল অ্যানোড, লিখি হচ্ছে তড়িৎদ্বার। এবং আরেকটি হচ্ছে কপার তড়িৎদ্বার। কি বলবো দেখো, আরেকটি হচ্ছে কি কপার তড়িৎদ্বার। লিখে ফেলো, সরি কপার না, ক্যাথোড, এক্সট্রিমলি সরি, ক্যাথোড তড়িৎদ্বার। ওকে, সো কি লিখবা বলো, ক্যাথোড তড়িৎদ্বার। আচ্ছা, কেন অ্যানোড তড়িৎদ্বার, কেন ক্যাথোড তড়িৎদ্বার না হচ্ছে সেটা একটু এক্সপ্লেন করতেছি। খেয়াল করে দেখো, এখানে আমি যেভাবে লিখে দিচ্ছি সেভাবে লিখো। এখানে অ্যানোড তড়িৎদ্বার হিসেবে নেওয়া হয়েছে এখানে অ্যানোড তড়িৎদ্বার হিসেবে নেওয়া হয়েছে কি জিঙ্ক তড়িৎদ্বার। কি বললাম বলো, জিঙ্ক তড়িৎদ্বার। আর ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে নেওয়া হয়েছে ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে নেওয়া হয়েছে ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে নেওয়া হয়েছে কপার তড়িৎদ্বার। এর রিজনটা কি, এর কারণটা কি? সো আমি কারণটা ব্যাখ্যা করব এখন। কারণটা কি? সো খেয়াল করে দেখো, কারণটা হচ্ছে, কারণ আমরা জানি অ্যানোডে জারণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। অ্যানোডে কি হয়? জারণ প্রক্রিয়া। আমি এক্সপ্লেন করবো, তোমরা আগে লিখে ফেলো। অ্যানোডে জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়, আর ক্যাথোডে শেষ। কারণ আমরা জানি অ্যানোডে জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় আর ক্যাথোডে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয়। যেহেতু লিখো, তাড়াতাড়ি লিখো, যেহেতু জিঙ্ক ও কপারের মধ্যে এটা আমি একটু লাল কালি দিয়ে লিখি, যে কপারের বিজারণ বিভব বেশি। কি বললাম? যেহেতু জিঙ্ক এবং কপারের মধ্যে কপারের বিজারণ বিভব বেশি। কি বিভব বেশি বলো? বিজারণ বিভব বেশি। কারণ জিঙ্ক এবং কপারের মধ্যে কার বিজারণ? কপারের বিজারণ বিভব বেশি, এবং জিঙ্কের জারণ বিভব বেশি। অবশ্যই জিঙ্কের জারণ বিভব বেশি, জিঙ্কের জারণ বিভব বেশি। তাই জিঙ্ক তড়িৎদ্বারে, তাই লিখো, তাই
জিঙ্ক তড়িৎদ্বারে তাই জিঙ্ক তড়িৎদ্বারে জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় জিঙ্ক তড়িৎদ্বারে জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় এবং তাই জিঙ্ক তড়িৎদ্বারে জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় এবং কপার তড়িৎদ্বারে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয়। শেষ। এটা ছিল জাস্ট ইন্ট্রোডাকশন। হ্যাঁ, কপার তড়িৎদ্বারে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয়। কপার তড়িৎদ্বারে কি বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয়। কপার তড়িৎদ্বারে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয়। ওকে, আশা করি বোর্ডটা দেখা যাচ্ছে। বোর্ডটা দেখা যাচ্ছে কিনা একটু বলো তো সবাই। বোর্ড দেখা যাচ্ছে? কপার তড়িৎদ্বারে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয়। বোর্ড দেখা যাচ্ছে? কপার তড়িৎদ্বারে বিজারণ প্রক্রিয়া। ওকে, ভেরি গুড, কমেন্ট আনসার পেলাম। সো কপার তড়িৎদ্বারে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয়। স্যার কমেন্টে কই আনসার পাইলেন? হ্যাঁ পাইছি, কমেন্টে আনসার পাইছি। দেখো, জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় এবং কপার তড়িৎদ্বারে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয়। এতটুকু বোঝা গেছে? তো এটা ছিল জাস্ট একটা ডিটেলস। একটু ভালোভাবে পড়ে দেখো কি বললাম। এখানে আমি বললাম যে এটি হচ্ছে একটা ড্যানিয়েল সেল, যা দুই প্রকোষ্ঠ বিশিষ্ট রাসায়নিক কোষের উদাহরণ, যেখানে দুটি তড়িৎদ্বার হিসেবে নেওয়া হয়েছে জিঙ্ক তড়িৎদ্বার এবং কি কপার তড়িৎদ্বার। তো জিঙ্ক তড়িৎদ্বারকে অ্যানোড বলা হচ্ছে, কপার তড়িৎদ্বারকে ক্যাথোড বলা হচ্ছে। কেন? কারণ আমরা জানি অ্যানোডে জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়। আর জিঙ্ক এবং কপারের মধ্যে কার বিজারণ বিভব বেশি বা কার জারণ বিভব বেশি? যার জারণ বিভব বেশি সেখানে জারণ হবে, যার বিজারণ বিভব বেশি সেখানে বিজারণ হবে। খুব সিম্পল। সো আশা করি বোঝানো শেষ। সো আমি কি করব, এটা এখন মুছে দিচ্ছি, তোমরা লিখে ফেলবা। লেখা শেষ? লেখা শেষ? ওকে, ভেরি গুড। সো আমাদের এই জিনিসটা আমরা এখন লেখা শেষ করে ফেললাম। আচ্ছা, এখন তাহলে খেয়াল করে দেখো, এখন যে জিনিসটা এখন খেয়াল করতে বলবো সেটা হচ্ছে কি, যে এখানে তোমাকে এখন যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে এখান থেকে মেন পয়েন্টটা শুরু। আমি যদি পয়েন্ট আকারে যদি লিখি, ধরো আমি পয়েন্ট আকারে লিখলাম, পয়েন্ট নাম্বার 1 দিয়ে লিখলাম। হ্যাঁ, পয়েন্ট নাম্বার 1 দিয়ে লিখলাম। পয়েন্ট আকারে বোঝার চেষ্টা করো যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। অ্যাকচুয়ালি পয়েন্ট দিয়ে বোঝার চেষ্টা করো এখানে আসলে কি হচ্ছে। দেখো, অ্যানোড পাত্রে, আমি পয়েন্টটা নীল কালি দিয়ে লিখি, অ্যানোড পাত্রে, অ্যানোড পাত্র কোনটা? এটা হচ্ছে অ্যানোড পাত্র। অ্যানোড পাত্রে জিঙ্ক ধাতু, অ্যানোড পাত্রে জিঙ্ক ধাতু জারিত হয়। লিখো আগে, অ্যানোড পাত্রে জিঙ্ক ধাতু কি হয়? জারিত হয়। কিভাবে জারিত হয়? অর্থাৎ অ্যানোড পাত্রে জিঙ্ক ধাতু রডে ইলেকট্রন ছেড়ে দিয়ে জারিত হয় এবং দ্রবণে জিঙ্ক 2+ আয়ন মুক্ত হয় শেষ। আচ্ছা, খেয়াল করে দেখো পয়েন্টে কি বলছি। অ্যানোডের পাত্রে এটা হচ্ছে একটা জিঙ্ক ধাতুর রড, আর এটা কি? এটা আমি লিখি নাই, অবশ্যই এটা কপার ধাতুর রড। এটা সবাই জানো, এটা হচ্ছে কপার ধাতুর রড। ওকে, আচ্ছা। সো অ্যানোডে কি হয়? জিঙ্ক ধাতুর রডটা সেই রডে কি করে, জিঙ্ক ধাতুটা রডে কি করে? ইলেকট্রন ছেড়ে দেয়। কেন? কারণ জিঙ্কের টেন্ডেন্সি হতে জারিত হওয়া। সো রডে সে ইলেকট্রন ছেড়ে দিয়ে জারিত হয় এবং দ্রবণে জিঙ্ক 2+ আয়ন হিসেবে মুক্ত হয়। এবং এই ঘটনার পর আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি, রডের নেগেটিভ চার্জ বৃদ্ধি পাচ্ছে। দেখো, রডের মধ্যে যখন সে ইলেকট্রন ছেড়ে দেয় তখন রডের মধ্যে কি চার্জ বৃদ্ধি পায়? নেগেটিভ চার্জ বৃদ্ধি পায়। ফলে রডের মধ্যে আমি কিন্তু এগুলো বইয়ের ভাষা পড়াচ্ছি না। অনেকে বলতে পারে স্যার এগুলো বইয়ের ভাষা পড়াচ্ছেন, এগুলো আমি নিচ থেকে বেসিক দিয়ে পড়াচ্ছি। ফলে রডের মধ্যে নেগেটিভ চার্জ বৃদ্ধি পায়। কেউ যদি আস্ক করে রডের মধ্যে কি বৃদ্ধি পায়? নেগেটিভ চার্জ বৃদ্ধি পায়। ফলে রডের মধ্যে কি পায়? বৃদ্ধি পায়, নেগেটিভ চার্জ বৃদ্ধি পায়। তাই এই অ্যানোড হাফ সেলকে, এটা হচ্ছে অ্যানোড হাফ সেল,
স্যার অ্যানোড কেন বলা হচ্ছে? কারণ অ্যানোডে হচ্ছে ইলেকট্রন ছাড়ন হয়, আর হাফ কেন? হাফ মানে অর্ধকোষ। তাই এই অ্যানোড হাফ সেলকে বলা হচ্ছে নেগেটিভ হাফ সেল। বলো নেগেটিভ হাফ সেল। এখানে একটা জিনিসের ক্ষতি হয়। কি ক্ষতি হয় সেটা একটু আলোচনা করি। স্যার কি ক্ষতি হয় এখানে? ক্ষতিটা হচ্ছে, তাই এই অ্যানোড হাফ সেলকে নেগেটিভ হাফ সেল বলা হয় না। এখানে ক্ষতি হচ্ছে কিন্তু এখানে জিঙ্ক ধাতুর রডে ইলেকট্রন ছাড়াই, মানে ইলেকট্রন ছাড়াই আর কি, হ্যাঁ, ইলেকট্রন ছাড়ার কারণে অথবা ইলেকট্রন ছাড়াই এবং দ্রবণে জিঙ্ক 2+ আয়ন মুক্ত হওয়ার কারণে কিন্তু এখানে জিঙ্ক ধাতুর রড এ ইলেকট্রন ছাড়াই এবং দ্রবণে জিঙ্ক 2+ আয়ন মুক্ত হওয়ার কারণে অথবা দ্রবণে মুক্ত হওয়ায়, এটা এখানে একটা বলতে পারো যে দ্রবণে মুক্ত হওয়ায় বলতে পারো, যে দ্রবণে মুক্ত হওয়া অথবা মুক্ত হওয়ার কারণে, সেম কথা, দ্রবণে মুক্ত হওয়ায় জিঙ্ক ধাতুর রড ক্ষয় হতে থাকে। কি হতে থাকে? ক্ষয় হতে থাকে। মনে থাকবে? ক্ষয় হতে থাকে, আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। মনে রাখবা, ইলেকট্রন যখন চলে যায় তখন জিঙ্ক ধাতুর, একটু আগে বলছিলাম না বেসিকটা কেন পড়াইছি, যখন জিঙ্ক থেকে ইলেকট্রন যখন চলে যায় তখন জিঙ্কের অণুগুলোর বন্ধন ঢিলা হয়ে যায়। অণুগুলোর বন্ধন, তোমার থেকে ইলেকট্রন চলে গেলে তোমার অণুগুলোর বন্ধন ঢিলা হয়ে যাবে। এবং ঢিলা হলে কি হবে জানো? ঢিলা হলে কি হবে? বন্ধন যখন ঢিলা হয়ে যাবে, মানে জিঙ্ক ধাতুর যখন বন্ধন ঢিলা হয়ে যাবে, তখন সেই রডটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হতে থাকবে। কারণ জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। জিঙ্ক যখন ইলেকট্রন ছেড়ে যাবে তখন অণুগুলো বন্ধন কি হয়ে যাবে? ঢিলা হয়ে যাবে, অর্থাৎ জিঙ্ক ধাতুর রড কি হতে হবে? ক্ষয় হতে থাকবে। সো এটা গেল হচ্ছে পয়েন্ট নাম্বার 1। এখন চলে যাচ্ছে পয়েন্ট নাম্বার 2 তে, যেখানে তোমার কি হয়েছে বলো? কপার নিয়ে এখন আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? কপার নিয়ে। বুঝা গেছে? এই পয়েন্টটা সবার লেখা হয়েছে, আশা করি সবার। ঠিক আছে? আচ্ছা দেখো, এখন আমি আলোচনা করব এটা নিয়ে। কপার সালফেটের মধ্যে আমাকে বলো কার বিজারণ ক্ষমতা বেশি? কপারের নাকি হচ্ছে, মানে এই দুটোর মধ্যে কার বিজারণ ক্ষমতা বেশি? কপারের নাকি জিঙ্কের? অবশ্যই কপারের। সো অপরদিকে কপারের বিজারণ ক্ষমতা বেশি হওয়ার কারণে কপারের বিজারণ ক্ষমতা বেশি হওয়ার কারণে, কি বললাম? কপারের বিজারণ ক্ষমতা, অপরদিকে কপারের বিজারণ ক্ষমতা বেশি হওয়ার কারণে কপার সালফেট থেকে কপার 2+ আয়ন পৃথক হয়ে, কপার সালফেট থেকে কপার 2+ আয়ন পৃথক হয়ে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রস্তুতি নেয়। কত সুন্দর একটা লেখা, দেখছো? বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য, কত সুন্দর একটা লেখা। বিজারণ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য প্রস্তুতি নেয়। কপারের বিজারণ ক্ষমতা বেশি হওয়ার কারণে কপার সালফেট থেকে কপার 2+ আয়ন পৃথক হয়ে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য প্রস্তুতি নেয়। কপার সালফেট থেকে কপার 2+ পৃথক হয়ে যাবে, এবং সে কিভাবে প্রস্তুতি নেবে একটু খেয়াল করে দেখো। সো কিভাবে সে আসলে প্রস্তুতি নিচ্ছে? ফার্স্ট অফ অল কপার সালফেট থেকে দেখো, কপারের বিজারণ ক্ষমতা বেশি হওয়ার কারণে কপার সালফেট থেকে কপার 2+ আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে সে বিজারণ প্রক্রিয়া করাবে। কিভাবে বিজারণ প্রক্রিয়া করাবে দেখো, কপার 2+ সে কি করবে? জিঙ্ক ধাতুর রডে যে ইলেকট্রন ছেড়ে দেওয়া হয়েছে না, সেই ছেড়ে দেওয়া ইলেকট্রনগুলা সে কি করবে? কপার গ্রহণ করবে। কপার বলতে কপার 2+ গ্রহণ করবে। কিভাবে দেখো, প্রস্তুতি দিচ্ছি দেখো। এখন কপার 2+ আয়ন, দেখো খেয়াল করে দেখো, কপার 2+ আয়ন কপার ধাতুর রড থেকে
ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে দ্রবণে SO4 আয়ন মুক্ত হয়। ফার্স্ট অফ অল দেখো কপার 2+ আয়ন, কপার সালফেট থেকে কপার 2+ আয়নটা পৃথক হয়ে যাবে, তো বাকিটা কি সালফেট আয়ন না, সেই সালফেট আয়নটা দ্রবণে থেকে যাবে এবং কপার 2+ আয়ন কি করে কপার ধাতুর রড থেকে ইলেকট্রন গ্রহণ করবে। কিন্তু খেয়াল করে দেখো, তুমি বলতে পারো স্যার কপার ধাতুর রড থেকে যে ইলেকট্রন গ্রহণ করলো সেই ইলেকট্রনটা আসছে কোথা থেকে? সেই ইলেকট্রনটা আসছে জিঙ্ক থেকে, মানে জিঙ্ক তড়িৎদ্বার থেকে। কারণ জিঙ্ক তড়িৎদ্বারের সাথে যদি একটা পরিবাহী তার যদি সংযুক্ত করে দাও, সেই পরিবাহী তার দিয়ে ইলেকট্রনগুলো ফ্লো হবে, ফ্লো হয়ে আমার কপার তড়িৎদ্বারে চলে আসবে। তো এখানে একটা কথা লিখে দেবা, সেটা হচ্ছে কি, কিন্তু কপার ধাতুর রড থেকে নেওয়া ইলেকট্রনগুলা, কিন্তু কপার ধাতুর রড থেকে, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট দেখো, কপার ধাতুর রড থেকে নেওয়া ইলেকট্রনগুলো মূলত সরবরাহ করে, বললাম কি মূলত সরবরাহ করে, কিন্তু কপার ধাতুর রড থেকে নেওয়া ইলেকট্রনগুলো মূলত সরবরাহ করে কে? কিন্তু দেখো কপার ধাতুর রড থেকে নেওয়া ইলেকট্রনগুলো মূলত কে সরবরাহ করে? মূলত সরবরাহ করে জিঙ্ক তড়িৎদ্বার। এটাই হচ্ছে বেসিক। অর্থাৎ জিঙ্ক তড়িৎদ্বারে যে ইলেকট্রনগুলো ছিল, জিঙ্ক তড়িৎদ্বারে যে এক্সট্রা, অর্থাৎ জিঙ্ক তড়িৎদ্বারে যে ইলেকট্রনের যে আধিক্য ছিল, সে আধিক্য ইলেকট্রনগুলা যখন জিঙ্ক তড়িৎদ্বারের সাথে কপার তড়িৎদ্বার একটা পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হয়, তখন সে আধিক্য ইলেকট্রনগুলা পরিবাহী তারের মাধ্যমে পরিবাহিত হয়ে কপার ধাতুর রডে স্থানান্তরিত হয়। স্যার কিচ্ছু বুঝি নেই। অর্থাৎ খেয়াল করে দেখো, কিন্তু কপার ধাতুর রড থেকে নেওয়া ইলেকট্রনগুলো মূলত সরবরাহ করে কে? জিঙ্ক তড়িৎদ্বার। অর্থাৎ জিঙ্ক তড়িৎদ্বারের সাথে যখন কপার তড়িৎদ্বার সংযুক্ত করা হয়, কি বললাম? কপার তড়িৎদ্বার যখন কপার তড়িৎদ্বার সংযুক্ত করা হয়, তখন জিঙ্ক তড়িৎদ্বারে যে ইলেকট্রনের আধিক্য ছিল, জিঙ্ক তড়িৎদ্বারে যে ইলেকট্রনের অর্থাৎ জিঙ্ক তড়িৎদ্বারের সাথে যখন কপার তড়িৎদ্বার সংযুক্ত করা হয়, তখন জিঙ্ক তড়িৎদ্বারে যে ইলেকট্রনের আধিক্য ছিল, সে আধিক্য ইলেকট্রনগুলা, অর্থাৎ সেই ইলেকট্রনগুলো পরিবাহী তারের মাধ্যমে কপার ধাতুর রডে স্থানান্তরিত হয়। কপার ধাতুর রডে, দেখো এগুলো আমি কিন্তু নিচ থেকে বানিয়ে লিখতেছি, আমি বেসিক থেকে লিখতেছি। অর্থাৎ এখানে যে তুমি বলতে পারো যে কপার যে ইলেকট্রন গ্রহণ করতেছে কার থেকে, মানে কপার 2+ ইলেকট্রন গ্রহণ করতেছে কার থেকে? কপার ধাতুর রড থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে কপার ধাতুর রডে ইলেকট্রনটা আসছে কোথা থেকে? এটা আসছে জিঙ্ক তড়িৎদ্বার থেকে। অর্থাৎ জিঙ্ক তড়িৎদ্বারে যে এক্সট্রা ইলেকট্রনগুলো ছিল, সেগুলো পরিবাহী তার দ্বারা যখন সংযুক্ত করা হয় কার সাথে? কপার তড়িৎদ্বারের সাথে, তখন সে এক্সট্রা ইলেকট্রনগুলো সে সরবরাহ করে কাকে? কপার ধাতুর রডকে। এটা লিখছি যে যখন কপার তড়িৎদ্বার সংযুক্ত করা হয়, তখন জিঙ্ক তড়িৎদ্বারে যে ইলেকট্রনের আধিক্য ছিল, সেই ইলেকট্রনগুলো পরিবাহী তারের মাধ্যমে কপার ধাতুর রডে স্থানান্তরিত হয়। আধিক্য ছিল, সেই ইলেকট্রনগুলো পরিবাহী তারের মাধ্যমে কপার ধাতুর রডে স্থানান্তরিত হয়। কপার ধাতুর রডে কি হয়? স্থানান্তরিত হয়। বোঝা গেছে? আবার বলছি, অর্থাৎ জিঙ্ক তড়িৎদ্বারের সাথে কপার তড়িৎদ্বার যখন সংযুক্ত করা হবে, তখন জিঙ্ক তড়িৎদ্বারে যে ইলেকট্রনের আধিক্য ছিল, সেই ইলেকট্রনগুলো পরিবাহী তারের মাধ্যমে কপার ধাতুর রডে স্থানান্তরিত হয় এবং সেটি কপার 2+ কে সরবরাহ করে, আয়নকে সরবরাহ করে।
ফলে কপার 2 প্লাস আয়ন কি খেয়াল রাখো, ফলে কপার 2 প্লাস আয়ন কপার ধাতুর রডে কি হয়, কপার ধাতুর রডে সংযুক্ত হয় এবং সংযুক্ত হয়ে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় এবং কপার ধাতুতে পরিণত হয়। ফলে কপার 2 প্লাস আয়ন খেয়াল করে দেখো কি বললাম, ফলে কপার 2 প্লাস আয়ন, ফলে কপার 2 প্লাস আয়ন ইলেকট্রনগুলো গ্রহণ করার জন্য, ইলেকট্রনগুলো আশা করি নিচে দেখা যাচ্ছে, ইলেকট্রনগুলো গ্রহণ করার জন্য, আশা করি নিচে দেখা যাচ্ছে ইলেকট্রনগুলো গ্রহণ করার জন্য, ফলে কপার 2 প্লাস আয়ন, ফলে কপার 2 প্লাস আয়ন ইলেকট্রনগুলো গ্রহণ করার জন্য কপার ধাতুর রডে, কপার ধাতুর রডে সংযুক্ত হয়, সংযুক্ত হয় এবং বিজারণ প্রক্রিয়া সম্পন্ন করে এবং এবং খেয়াল করে দেখো, এবং বিজারণ প্রক্রিয়া সম্পন্ন করে, এবং বিজারণ প্রক্রিয়া, এবং এই নিচেও লিখে ফেলি, লিখতে কষ্ট হচ্ছে অবশ্য, এবং বিজারণ প্রক্রিয়া সম্পূর্ণ করে কপার ধাতুতে পরিণত হয়, কপার ধাতুতে ফলে কপার ধাতুর ওয়েট বৃদ্ধি পায়। লিখে ফেলো তাড়াতাড়ি, ফলে কপার ধাতুর ওয়েট বৃদ্ধি পায়। এখানে আমি বুঝে দিচ্ছি কি হয়েছে, এখানে কি লিখছি, ফলে কপার ধাতুর ওয়েট বৃদ্ধি পায়। আমি সরে যাচ্ছি একবার, আমি দেখতেছি যে লেখাগুলো দেখা যাচ্ছে কিনা, এরপর আমি জিনিসটা এক্সপ্লেন করতেছি। মাশাআল্লাহ পুরো হোয়াইট বোর্ডটা রঙিন করে দিলাম। সো দেখো, সো ভাইয়ারা এবং আপুরা কি কি বুঝালাম সবাই একটু ভালোভাবে দেখো, জিনিসটা খুবই সিম্পল। সো পয়েন্ট দুটার মধ্যে কিন্তু পুরো মেকানিজমটা আমি এক্সপ্লেন করে ফেলছি। কি হয়েছে দেখো, ফার্স্ট অফ অল আমি একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে জিঙ্ক সালফেটের লবণ নিলাম, যে পাত্রে যেটা লবণ নিব সেটা রড নিয়ে ফেলবা, যে পাত্রে যেটা লবণ নিব সেটা রড নিয়ে ফেলবা। রড নিছো, নেওয়ার পরে পরিবাহী তার নিয়ে নাও এবং লবণ সাথে নিয়ে নাও, শেষ, চিত্র শেষ। আর লোন আর আরসিপি মনে রাখবা যে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। এখানে অ্যানোডের পাত্রে কি হচ্ছে দেখো, জিঙ্কটা তো জারিত হবে। আচ্ছা এটা বাদ দাও, আমি মুখে নিজের ভাষা আরেকবার বলে দিই। অ্যানোডের পাত্রে কি হবে জানো, জিঙ্কটা জারিত হবে। সো জিঙ্ক জারিত হবে কিভাবে, ইলেকট্রন ছেড়ে দিবে, কোথায় ছেড়ে দিবে, রডের মধ্যে ইলেকট্রন ছেড়ে দিবে। সো রডের মধ্যে ইলেকট্রন যদি ছেড়ে দেয়, সে দ্রবণে কি হিসেবে মুক্ত হবে, জিঙ্ক 2 প্লাস আয়ন হিসেবে মুক্ত হবে। সো দ্রবণে জিঙ্ক 2 প্লাস আয়ন হিসেবে মুক্ত হচ্ছে এবং রডে সে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। এখন রডে যে ইলেকট্রন যদি ছেড়ে দেয়, সো রডের মধ্যে কি চার্জ বৃদ্ধি পাচ্ছে, নেগেটিভ চার্জ বৃদ্ধি পাচ্ছে। তো এটাকে কি বলা হচ্ছে, এটাকে নরমালি বলা হয় অ্যানোড হাফ সেল। অ্যানোড হাফ সেলের অপর নাম কি বলা হচ্ছে, নেগেটিভ হাফ সেল, অর্থাৎ ঋণাত্মক অর্ধকোষ। ঋণাত্মক অর্ধকোষ কেন বলা হচ্ছে, কারণটা হচ্ছে এখানে ঋণাত্মক তড়িৎদ্বার উৎপন্ন হচ্ছে আর এখানে ধনাত্মক তড়িৎদ্বার উৎপন্ন হচ্ছে। সো যখন আমি এটাকে ঋণাত্মক হাফ সেল বললাম, কিন্তু এখানে একটা জিনিস ক্ষতি হচ্ছে কি জানো, যে জিঙ্কে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, জিঙ্কের অণুগুলো বন্ধন ঢিলা হয়েছে, যার কারণে জিঙ্কের রডটা ক্ষয়প্রাপ্ত হয়। আর অপরদিকে কপারের বিজারণ ক্ষমতা বেশি হওয়ার কারণে কপার 2 প্লাস কি করে, কপার ধাতুর রড থেকে ইলেকট্রন গ্রহণ করে। এখন প্রশ্ন হচ্ছে কপার 2 প্লাস ইলেকট্রন গ্রহণ করতেছে কার থেকে, কপার ধাতুর রড থেকে। সেই ইলেকট্রনগুলো আসতেছে কোথা থেকে, সেই ইলেকট্রনগুলো আসতেছে জিঙ্ক তড়িৎদ্বার থেকে। কারণ জিঙ্ক তড়িৎদ্বারের যে এক্সট্রা ইলেকট্রনগুলো ছিল, সেগুলো যদি পরিবাহী তারের মাধ্যমে কপার পরিবাহী তাদের যদি সংযুক্ত করা হয়, তখন এই ইলেকট্রনগুলা কি করে, কপার তড়িৎদ্বারে স্থানান্তরিত হয়। কিভাবে স্থানান্তরিত হচ্ছে, এইভাবে। সো এক্সট্রা যে ইলেকট্রনগুলো ছিল, সেগুলো যখন কপার তড়িৎদ্বারের সাথে সংযুক্ত করা হচ্ছে একটা পরিবাহী তারের মাধ্যমে, সে এক্সট্রা ইলেকট্রনগুলো পরিবাহী তারের মাধ্যমে ইলেকট্রনগুলো ফ্লো করে কোথায় স্থানান্তরিত হয়, কপার ধাতুর রডে। এখন যখন কপার ধাতুর রডে ইলেকট্রনগুলো যখন আসে, তখন কপার 2 প্লাস আয়ন কপার ধাতুর রড থেকে ইলেকট্রনগুলো গ্রহণ করে এবং ইলেকট্রন গ্রহণ করার কারণে আমার রডের মধ্যে পজিটিভ চার্জ বৃদ্ধি পায়। মনে রাখবা, আমার থেকে যদি ইলেকট্রন চলে যায়, তাহলে আমার কাছে পজিটিভ চার্জ বৃদ্ধি পাবে। তোমার কাছে যদি ইলেকট্রন চলে আসে, তাহলে তোমার কাছে নেগেটিভ চার্জ বৃদ্ধি পাবে। সো রডের মধ্যে পজিটিভ চার্জ বৃদ্ধি পাচ্ছে, যার কারণে কেন পজিটিভ চার্জ বৃদ্ধি পাচ্ছে, কারণ তুমি রড থেকে ইলেকট্রন গ্রহণ করতেছো। সো রড থেকে ইলেকট্রন গ্রহণ করার কারণে পজিটিভ চার্জ বৃদ্ধি পায়, যেজন্য এটাকে বলা হচ্ছে কি, এটা কি বলা হচ্ছে বলো, এটাকে বলা হচ্ছে পজিটিভ হাফ সেল। লিখছি কোথায় এটা, কোথায় লিখছি, এটা বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয়, রড থেকে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় দ্রবণে, কিন্তু আচ্ছা এখানে আমি একটা জিনিস লিখি নাই, একটা জিনিস মিসিং হয়েছে, সেটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া। এখানে যে এটাকে পজিটিভ চার্জ যে জমা হচ্ছে, সেই পজিটিভ চার্জটাকে বলা হচ্ছে, মানে পজিটিভ চার্জ কোথায় জমা হচ্ছে, রডের মধ্যে না, সেটাকে বলা হচ্ছে পজিটিভ হাফ সেল। এই জিনিসটা আমি লিখি নাই। সো এটা তুমি কোথায় লিখবে আমি তোমাকে বলে দিই, সেটা হচ্ছে কপারের বিজারণ ক্ষমতা বেশি হওয়ার কারণে কপার সালফেট থেকে কপার 2 প্লাস আয়ন পৃথক হয়ে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য প্রস্তুতি নেয়। এখানে কপার 2 প্লাস আয়ন কপার রড থেকে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে দ্রবণে আইসোটোপ এসে মুক্ত হয়। তো এখানে তুমি একটা জিনিস লিখবা, সেটা হচ্ছে কি, যে এখানে যেহেতু এই জায়গাটা কথা লিখিও, এখানে যেহেতু দণ্ডের মধ্যে পজিটিভ চার্জ বৃদ্ধি পাচ্ছে, সেহেতু এই দ্বন্দ্বটিকে বলা হচ্ছে
আমার ক্যাথোড দণ্ড অথবা ক্যাথোড তড়িৎদ্বার, এবং এই অর্ধকোষটিকে বলা হচ্ছে পজিটিভ হাফ সেল, অর্থাৎ এই ক্যাথোডের হাফ সেলকে বলা হচ্ছে পজিটিভ হাফ সেল। অর্থাৎ এখানে আমি যে কথাটা লিখছিলাম না নেগেটিভ হাফ সেল, ঠিক এরকম একটা কথা এখানে লিখবা। অর্থাৎ এখানে যেহেতু দেখো আমি এখানে লিখছিলাম না যে কপার 2+1 কপার ধাতুর রড থেকে ইলেকট্রন গ্রহণ করে, তো ইলেকট্রন গ্রহণ যেহেতু করে সো ফলে কপার ধাতুর রডের মধ্যে পজিটিভ চার্জ বৃদ্ধি পায়, আর পজিটিভ চার্জ বৃদ্ধি হওয়ার কারণে এই অর্ধকোষটাকে বলা হচ্ছে, অর্থাৎ এই ক্যাথোডের অর্ধকোষটাকে বলা হচ্ছে পজিটিভ হাফ সেল। সো পজিটিভ হাফ সেল কেন বলা হচ্ছে, তুমি রড থেকে যখন ইলেকট্রন গ্রহণ করবা সো রডের মধ্যে পজিটিভ চার্জ বৃদ্ধি পাবে, সেটাকে বলা হচ্ছে পজিটিভ হাফ সেল। জাস্ট এতটুকু লিখবা। আমি আবারও বলছি, তুমি এই জায়গায় এসে জাস্ট একটা মিসিং একটা হিন্ট দাও, মিসিং হিন্ট দিয়ে উপরে লিখো যেহেতু রডের মধ্যে ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাই এই রডটিকে বলা হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার, অর্থাৎ এই অর্ধকোষটিকে বলা হচ্ছে পজিটিভ হাফ সেল, অর্থাৎ ক্যাথোড হাফ সেলকে বলা হচ্ছে, অর্থাৎ এখানে বলছিলাম না অ্যানোড হাফ সেল, এখানে বলবা ক্যাথোড হাফ সেলকে বলা হচ্ছে পজিটিভ হাফ সেল। এতটুকু লিখে ফেলবা, লিখে ফেলার পরে লিখবা এতটুকু পর্যন্ত লিখে দেওয়া, এরপর আমাদের লেখা এখানে শেষ। এখন আমরা কি লিখবো দেখো, এখন আমরা লিখবো পয়েন্ট নাম্বার 1 মুছে ফেলতেছি। সো আমি এখানে বললাম যে এটা বুঝতে পারছো আশা করি, একটু আগে যে মিসিংটা লিখছিলাম এখানে কি বলছিলাম, যেহেতু আমার রডের মধ্যে ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, কি বললাম দেখো, যেহেতু রডের মধ্যে, আমি এটা মুছে ফেলতেছি, সবাই পজ করে লিখে ফেলো 1 2 3 1 2 3 মুছে ফেলছি। ওকে, সো কি বললাম, যেহেতু রডের মধ্যে ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেজন্য আমার ক্যাথোড হাফ সেলকে বলা হচ্ছে পজিটিভ হাফ সেল। আমি আবারও বলছি, যেহেতু রডের মধ্যে কি মিসিং পয়েন্টে ছিল, যেহেতু রডের মধ্যে ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেজন্য এই ক্যাথোড হাফ সেলকে বলা হচ্ছে পজিটিভ হাফ সেল। ওকে, সো দেখো এভাবে, এখন আমি লাস্ট পয়েন্টে কিভাবে লিখবো দেখো ফিনিশিংটা, এভাবে জিঙ্ক তড়িৎদ্বার থেকে ইলেকট্রন পরিবাহিত হয়ে কপার তড়িৎদ্বারে, অথবা এভাবে জিঙ্ক তড়িৎদ্বার থেকে ইলেকট্রনগুলো কপার তড়িৎদ্বারে পরিবাহিত হয়। এভাবে জিঙ্ক তড়িৎদ্বার থেকে, বলো এভাবে লিখবা, জিঙ্ক তড়িৎদ্বার থেকে ইলেকট্রনগুলো কপার 2+ অথবা জিঙ্ক তড়িৎদ্বার থেকে, এটা লেখা মানে তড়িৎদ্বার লেখা, অনেকে আবার বুঝবা না স্যার এটা কি, এটা হচ্ছে তড়িৎদ্বার লেখা। এভাবে জিঙ্ক তড়িৎদ্বার থেকে ইলেকট্রনগুলো কপার তড়িৎদ্বারে পরিবাহিত হয়, কপার তড়িৎদ্বারে কি হয়, পরিবাহিত হয়, এবং কপার তড়িৎদ্বারে পরিবাহিত হয়ে ইলেকট্রন প্রবাহ অথবা পরিবাহিত হয়ে তড়িৎ প্রবাহ উৎপন্ন করে। স্যার বুঝলাম না এটা, তড়িৎ প্রবাহ মনে রাখবা যে দিক থেকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে। সো মনে রাখবা, অর্থাৎ একটা কথা লিখে দিই, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ মানে তড়িৎ প্রবাহ। সো এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে। কি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে, আমার ইলেকট্রন যেদিকে প্রবাহিত হচ্ছে তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ পরিবাহিত হবে, অর্থাৎ ইলেকট্রন যেদিকে প্রবাহিত হচ্ছে তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে। এই পয়েন্টটা একটু লিখে ফেলো, কোন পয়েন্টটা, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হচ্ছে তার বিপরীত দিকে তড়িৎটা প্রবাহিত হবে। লিখে ফেলছো, ভেরি গুড, লিখে ফেলো, পজ করে লিখে ফেলো, সবাই পয়েন্টটা পজ করে লিখে ফেলো যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হচ্ছে তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হবে। সুতরাং আমরা বলতে পারি জারণ বিজারণ সংঘটিত হওয়ার মাধ্যমে বিদ্যুৎ সৃষ্টি হয়। শেষ। দেখবা যখন তড়িৎ প্রবাহ যখন উৎপন্ন হবে তখন এইখানে একটা ভাল্ব লাগবা, ওই ভাল্বটা জ্বলে উঠবে, বুঝা গেছে? সুতরাং জারণ বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে, শেষ পড়াটা একদম ইজি, এমন তেমন কোনো কঠিন পড়ালেখা ছিল। সুতরাং জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে অথবা জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হওয়ার মাধ্যমে বিদ্যুৎ সৃষ্টি হয়।
শেষ। সুতরাং জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমি বলতে পারি কি বিদ্যুৎ সৃষ্টি হয়, মনে থাকবে? জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমি বলতে পারি কি বিদ্যুৎ সৃষ্টি হয়, মনে থাকবে এটা? শেষ। এখানে আমরা বলতে পারি যে শেষ। কিন্তু একটা কথা মাথা রাখবা যে এখানে, আচ্ছা আরো কিছু বিষয় তোমাকে মাথা রাখতে হবে। এখানে এখানে আরেকটা বিষয়, এখানে ড্যানিয়েল সেলটি হচ্ছে স্পন্টেনিয়াস, মানে স্পন্টেনিয়াস মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত একটা কোষ, স্পন্টেনিয়াস একটা সেল। কেন স্বতঃস্ফূর্ত একটা কোষ? কেন? যার কারণে, এটা বলতেছি রিজনটা, তবে একটা কিছু দেখো, যে যার কারণে এর বাইরে থেকে কোনো শক্তি প্রয়োজন হয় না, যার কারণে এর বাইরে থেকে কোনো শক্তি প্রয়োজন হয় না, যার কারণে এর বাইরে থেকে কোনো শক্তি প্রয়োজন হয় না, অর্থাৎ এটা নিজে নিজেই ভাবে চলে। আচ্ছা স্পন্টেনিয়াস কেন? স্পন্টেনিয়াসের রিজনটা কেন, মানে স্বতঃস্ফূর্ত কেন? কারণটা হচ্ছে আমরা জানি ই সেলের মান কত, ই নট অ্যানোড, সরি ই নট ক্যাথোড, যেটা আমরা আই প্যাকেটে লিখবো ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড। সো ক্যাথোডে কি বলা হয় বলো? রিডাকশন বলা হয়। অ্যানোডে কি বলা হয় বলো? রিডাকশন বলা হয়। লিখো, ক্যাথোড রিডাকশন, অ্যানোডে কি বলা হয়? রিডাকশন বলা হয়। সো এখানে ক্যাথোডের বিজারণ বিভব বেশি হওয়ার কারণে, অবশ্যই ক্যাথোডের বিজারণ বিভব বেশি। এখানে আমাকে বলো কপার হচ্ছে ক্যাথোড, কপারের বিজারণ বিভব বেশি নাকি জিঙ্কের বিজারণ বিভব বেশি? জিঙ্কের বিজারণ বিভব যদি বলা হয়, জিঙ্কের বিজারণ বিভব কত? বিজারণ বিভব মানে রিডাকশন পটেনশিয়াল কত? -0.76 ভোল্ট। আর যদি বলা হয় কপারের বিজারণ বিভব কত? রিডাকশন পটেনশিয়াল কত? +0.76 ভোল্ট। একটা হচ্ছে -0.76 আর একটা হচ্ছে +0.76 ভোল্ট। কি বললাম? -0.76, একটা হচ্ছে +0.76 ভোল্ট, তাই না? আচ্ছা খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো। সো এখানে জিঙ্কের বিজারণ বিভব কম থাকার কারণে কপারের বিজারণ বিভব বেশি থাকার কারণে, কপারের বিজারণ বিভব বলতে এটা ক্যাথোড না, ক্যাথোডটা হচ্ছে কপারের, আর এটা হচ্ছে অ্যানোড, অ্যানোডটা হচ্ছে কিসের? কিসের বলো? জিঙ্কের। সো আমাকে বলো কার বিজারণ বিভব বেশি? অবশ্যই কপারের বিজারণ বিভব বেশি। সো কপারের বিজারণ বিভব বড় থেকে ছোট বাদ দেওয়ার কারণে সেটা আসছে পজিটিভ। আনসার কি আসছে বলো? পজিটিভ। সো পজিটিভ যদি আসে, ই সেলের মান যদি পজিটিভ আসে, আমরা কি জানি সেটা কি হবে? স্পন্টেনিয়াস হবে, অর্থাৎ বাইরে থেকে কোনো শক্তি লাগবে না। সেজন্য বলা হয় যে ড্যানিয়েল সেল হচ্ছে স্বতঃস্ফূর্ত কোষ। গেল। সো আমাদের এন্ড অফ ড্যানিয়েল সেল। এখন আমরা আসি প্রবলেমে। একটা প্রবলেম আছে, সব কিছুতে একটা প্রবলেম থাকে না স্যার? আমাদের লাইফে অনেক প্রবলেম থাকে। কারো গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়, ঠিক আছে, কারো প্রিয়তম ছেড়ে চলে যায়, কারো ডিপ্রেশন থাকে, ওকে, কারো চুল পড়ে যায়, অনেক লেভেলের ডিপ্রেশন থাকে। সো এই ডিপ্রেশনগুলো দূর করতে গেলে আমাদের সলিউশন থাকে, তবে সলিউশন জানার আগে আমাদেরকে প্রবলেমটাকে ফেস করতে হবে। সো এখানে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে এখানে ইলেকট্রনের নির্বিচ্ছিন্নভাবে প্রবাহটা, ইলেকট্রনের যে নির্বিচ্ছিন্নভাবে প্রবাহটা হবে, সে প্রবাহতে একটা ঝামেলা লাগে, এবং সেই ঝামেলাটা হচ্ছে তোমার জিঙ্ক 2+ আয়নের ঘনমাত্রা বেড়ে যাওয়া। আবার এখানে একটা ঝামেলা বাড়ে, সেটা হচ্ছে সালফেট আয়নের ঘনমাত্রা বেড়ে যাওয়া। কারণ খেয়াল করে দেখো, এই জায়গায় ক্রমাগতভাবে দ্রবণের মধ্যে জিঙ্ক 2+ আয়ন মুক্ত হয়, সঠিক বলছি? সো পজিটিভ চার্জের বৃদ্ধি বেশি হয়ে যায়, মানে তোমার দ্রবণের মধ্যে পজিটিভ চার্জের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়। সো পজিটিভ চার্জের পরিমাণ যদি বৃদ্ধি পায়, এই প্লাস এবং মাইনাস, এখানে অনেকগুলো পজিটিভ চার্জ বৃদ্ধি পায়, অর্থাৎ এখানে অনেকগুলা পজিটিভ 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 অনেকগুলো পজিটিভ চার্জ এখানে বৃদ্ধি পায়। তো পজিটিভ চার্জ বৃদ্ধি পাওয়ার কারণে কি হয় জানো? ধনাত্মক চার্জের ঘনমাত্রা বেড়ে যায়, যার কারণে এই ধনাত্মক এবং ঋণাত্মক নিজেদের মধ্যে আকর্ষণ করে, স্থিরবৈদ্যুতিক আকর্ষণ বল। তো যখন আকর্ষণ করে, তখন এই ইলেকট্রনগুলা ওই পরিবাহী তার দ্বারা প্রবাহিত হতে পারে না, মানে আগের মতো ফ্লো দিয়ে প্রবাহিত হতে পারে না, অর্থাৎ এখানে বিঘ্ন সৃষ্টি হয়, বাধা সৃষ্টি হয়। ঠিক সেম ভাবে এখানেও বাধা সৃষ্টি হয়, এখানে অনেকগুলো মাইনাস চার্জের সৃষ্টি হয়, সালফেট আয়নের সৃষ্টি হয়, অর্থাৎ এখানে মাইনাস চার্জের ঘনমাত্রা বেড়ে যায়, যার কারণে মাইনাস এবং প্লাসের মধ্যে একটা স্থিরবৈদ্যুতিক আকর্ষণ বল তৈরি হয়, যার কারণে এখানে হচ্ছে কি তোমার ওই মাইনাস চার্জগুলো এখানে আসতে পারে না।
কারণ মাইনাস এবং প্লাস যখন বাধা সৃষ্টি হয় মানে আকর্ষণ যখন হয় তখন ওই মাইনাসটা প্লাসকে আকর্ষণ করার কারণে ওই মাইনাসটা প্লাসকে আসতে দেয় না, মানে ওই মাইনাসগুলো এই মাইনাস দ্বারা বাধাপ্রাপ্ত হয়। অর্থাৎ এখানে আয়নের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে, কোথায় দ্রবণে আয়নের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে একটা বাধাপ্রাপ্ত হয়, যার কারণে একটা সমস্যা দেখা যায়। কি সমস্যা? সেটা হচ্ছে ইলেকট্রনের বাধা সৃষ্টি হয়। এখন এটা কিভাবে হচ্ছে আমরা প্রবলেমটা সলভ করব সেটা নিয়ে আজকে আমরা এখন আলোচনা করব। আমি লিখতে পারি কিন্তু ইলেকট্রনের নির্বিচ্ছিন্ন প্রবাহ, কিন্তু ইলেকট্রনের নির্বিচ্ছিন্ন, কি বললাম, নির্বিচ্ছিন্ন প্রবাহ, কিন্তু ইলেকট্রনের নির্বিচ্ছিন্ন প্রবাহতে একটি বাধার সম্মুখীন হতে হয়, একটি বাধার সম্মুখীন হয়। কি বলা হয় বলো? একটি বাধার সম্মুখীন হয়। কিন্তু ইলেকট্রনের নির্বিচ্ছিন্ন প্রবাহে একটি বাধার সম্মুখীন হয়। বাধার সম্মুখীনটা কি কি সেটা খেয়াল করে দেখো। এখানে অ্যানোড পাত্রে ক্রমাগতভাবে জিঙ্ক 2+ আয়ন মুক্ত হয়। এখানে অ্যানোড পাত্রে ক্রমাগতভাবে জিঙ্ক 2+ আয়ন মুক্ত হয়, ফলে দ্রবণে ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে দ্রবণে ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে দ্রবণে ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পায়। ওকে, আবার ক্যাথোড পাত্রে কপার সালফেট থেকে কপার 2+ আয়ন পৃথক হয়ে কপার 2+ আয়ন যখন পৃথক হয় যখন বিজারণ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য বিজারণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পৃথক হয়, তখন দ্রবণে সালফেট আয়ন মুক্ত হয়। ফলে দ্রবণে নেগেটিভ চার্জের বৃদ্ধি পায়। ফলে দ্রবণে নেগেটিভ চার্জের ঘনমাত্রা বৃদ্ধি পায়, যার কারণে আমরা বলতে পারি এখানে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের কারণে, এতটুকু লিখো, যার কারণে এখানে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের কারণে ইলেকট্রনের নির্বিচ্ছিন্ন প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। স্যার কি বলছেন? কিচ্ছু বুঝিনি, আবারও লিখতেছি দেখো। কিন্তু ইলেকট্রনের নির্বিচ্ছিন্ন প্রবাহ সৃষ্টিতে একটা বাধার সম্মুখীন হয়। এখানে অ্যানোড পাত্রের ক্রমাগতভাবে জিঙ্ক 2+ মুক্ত হয়, আর ওইখানে ক্যাথোড পাত্রে সালফেট আয়ন মুক্ত হয়, যার কারণে এখানে ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পায়, এখানে ঋণাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পায়। বুঝা গেছে? সো বৃদ্ধি পাওয়ার কারণে এখানে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের কারণে ইলেকট্রনের নির্বিচ্ছিন্ন প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। লেখা শেষ? ওকে, ভেরি গুড। সুতরাং এখানে লিখো, সুতরাং এখানে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ বজায় রাখার জন্য
লবণ সেতু ব্যবহার করা হয়। কি সেতু ব্যবহার করা হয়? লবণ সেতু ব্যবহার করা হয়। এখন প্রশ্ন লবণ সেতু কাকে বলে? সো ডেফিনেশন অফ লবণ সেতু নিয়ে আলোচনা করি এখন আমরা। ডেফিনিশন অফ লবণ সেতু। আচ্ছা, লবণ সেতু কাকে বলে দেখো, সেটা হচ্ছে কি গ্যালভানিক কোষে নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখার জন্য একটি ইউ আকৃতির নলকে উল্টা করব। গ্যালভানিক কোষে নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখার জন্য কেসিএল লবণ নিয়ে অথবা ইউ আকৃতির নলে কেসিএল লবণ নিয়ে তাকে উল্টা করে, ইউ আকৃতির নলে কেসিএল লবণ নিয়ে তাকে উল্টা করে অ্যানোড এবং ক্যাথোড পাত্রের দ্রবণে ডুবানো হবে, সেটাই হচ্ছে লবণ সেতু। কি দেখো, গ্যালভানিক কোষের কি বললাম দেখো, গ্যালভানিক কোষের নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখার জন্য, গ্যালভানিক কোষের নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ প্রবাহ গ্যালভানিক কোষে নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখার জন্য একটি ইউ আকৃতির নলে কেসিএল লবণ নিয়ে তাকে উল্টা করে, কি বললাম, তাকে উল্টো করে অ্যানোড ও ক্যাথোড পাত্রের দ্রবণে ডুবানো হয়, যাকে বলা হয় লবণ সেতু, যাকে বলা হয় লবণ সেতু। এবং লবণ সেতু হিসেবে এক্সাম্পল যদি আমি আরো দিই, এক্সাম্পল কিন্তু আরো আছে। কি কি এক্সাম্পল আসতে পারে একটু দেখি। এক্সাম্পল আসতে পারে যেমন ধরো এখানে KNO3 আসছে, KNO3, যেমন KCl তো বললাম, এরপরে অ্যামোনিয়াম ক্লোরাইড বললাম, আরটা হচ্ছে K2SO4। ওকে, এতটুকু। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করে দেখো, এগুলো হচ্ছে আমাদের লবণ সেতু। আচ্ছা, লবণ সেতুর বৈশিষ্ট্যগুলো কি বা লবণ সেতুর ভূমিকা কি? মাঝে মাঝে পরীক্ষা প্রশ্ন আসে লবণ সেতুর ভূমিকার কি এবং সেটা কিভাবে কাজ করে, মাঝে মাঝে পরীক্ষা প্রশ্ন আসে। সো আমি এটা কিভাবে এক্সপ্লেন করবো একটু দেখো, খুবই ইজি, এত পেইন নেওয়ার দরকার নেই। লবণ সেতুর ভূমিকাটা খুবই সিম্পল ভাইয়া, এক লাইনে দেখো, আমি জাস্ট একটু করে বুঝে দিচ্ছি লবণ সেতুর ভূমিকা কি। ফার্স্ট অফ অল, লবণ সেতুর ভূমিকাটা হচ্ছে সে কি করে, গ্যালভানিক কোষের নিরপেক্ষতা বজায় রাখে। কি করে দেখো, গ্যালভানিক কোষে এটা আসলে লিখতে পারো যে অ্যানোড এবং ক্যাথোডে নিরপেক্ষ সংযোগ সৃষ্টি করে। অ্যানোড এবং ক্যাথোডে কি করে, নিরপেক্ষ সংযোগ সৃষ্টি করে। সরি, নিরপেক্ষ না, পরোক্ষ মিস্টেক হয়েছে, পরোক্ষ হবে, পরোক্ষ সংযোগ সৃষ্টি করে। অর্থাৎ পরোক্ষ বলতে ইনডাইরেক্ট একটা সংযোগ সৃষ্টি করে। কি বললাম, ইনডাইরেক্টলি কি করে, একটা সংযোগ সৃষ্টি করে। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে কি, 2 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যানোডে অতিরিক্ত যে ঋণাত্মক আয়নটা আছে, এখানে খেয়াল করে দেখো অ্যানোডে কি আছে, নেগেটিভ নাকি পজিটিভ, পজিটিভ। অর্থাৎ অ্যানোড দ্রবণে কি আছে, পজিটিভ আয়ন আছে না, আর ক্যাথোডে কি আছে, লিখো অ্যানোড দ্রবণে অতিরিক্ত ধনাত্মক আয়ন আর ক্যাথোড দ্রবণে অতিরিক্ত ঋণাত্মক আয়ন। কি বললাম, অ্যানোড দ্রবণে অতিরিক্ত ধনাত্মক আয়ন আর ক্যাথোড দ্রবণে অতিরিক্ত ঋণাত্মক আয়নকে প্রশমিত করে। কি করে, কিভাবে প্রশমিত করে সেটা একটু পরে বলতেছি।
আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে নির্বিচ্ছিন্নভাবে ইলেকট্রন প্রবাহ করে বিদ্যুৎ পরিবহন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ নির্বিচ্ছিন্নভাবে ইলেকট্রন প্রবাহ করে নিয়ন্ত্রিত বিদ্যুৎ কি করে পরিবহন করে, অর্থাৎ নিয়ন্ত্রিত বিদ্যুৎ প্রবাহ বজায় রাখে। আমি এটা বলতে পারি যে নির্বিচ্ছিন্নভাবে ইলেকট্রন প্রবাহ করে নিয়ন্ত্রিত বিদ্যুৎ বজায় রাখে। এখন এটা আমি একটু কাজটা বলে দিচ্ছি যে আসলে কিভাবে নিয়ন্ত্রিত বিদ্যুৎ বজায় রাখে এবং কিভাবে সে প্রশমিত করে। এটা নিয়ে সবার একটা সমস্যা, তাই না? আচ্ছা, সে কিভাবে প্রশমিত করে? খুবই সিম্পল, খেয়াল করে দেখো। এখানে যখন পজিটিভ চার্জ যুক্ত হয়, পজিটিভ বলতে জিঙ্ক 2+ না, ধরো তুমি KCl লবণ দিয়েছো, তুমি কি দিয়েছো? KCl মানে কি? পটাশিয়াম প্লাস এবং Cl মাইনাস। তো এখানে জিঙ্ক 2+টাকে প্রশমিত করার জন্য কাকে আনা হবে জানো? ক্লোরিনকে। সো ক্লোরিন কি করে? 2 মোল ক্লোরিন আনা হয়, যার কারণে সেখানে যুক্ত হয় কি? জিঙ্ক ক্লোরাইড। ঠিক সেম ভাবে এই অতিরিক্ত যে সালফেট আয়নটা যুক্ত হচ্ছে না, এই অতিরিক্ত সালফেট আয়নটাকে প্রশমিত করার জন্য এখানে আনা হচ্ছে কাকে? পটাশিয়ামকে। সো এই পটাশিয়ামটা যুক্ত হয়ে কি তৈরি হবে বলো? পটাশিয়াম এখানে 2 মোল থাকবে, যুক্ত হবে K2SO4। এবং এই পটাশিয়াম সালফেট এবং জিঙ্ক ক্লোরাইড উভয় হচ্ছে কি হয়? দ্রবীভূত হয়ে যায়, দ্রবণের মধ্যে তারা দ্রবীভূত হয়ে যায়। অর্থাৎ তারা দ্রবীভূত করলে দেখো অতিরিক্ত যে জিঙ্কটা আছে সেটা ক্লোরাইড হচ্ছে কি করে? দ্রবীভূত করে ফেলে। আর অতিরিক্ত যে সালফেটটা আছে সেটা পটাশিয়াম কি করে? দ্রবীভূত করে ফেলে। সো দ্রবীভূত করলে কি হয়? প্রশমিত হয়ে যায়। কিন্তু একটা কথা বলে রাখি, এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা তড়িৎদ্বার হিসেবে কখন আমরা সিলভার না হয় না, তুমি কখনো সিলভার নিতে পারবা না। তড়িৎদ্বার হিসেবে তুমি যদি সিলভার নাও এবং সিলভারের যে প্লাস আয়নটা থাকবে, সেই সিলভারের প্লাস আয়ন বা সিলভার যদি নিয়ে থাকো তড়িৎদ্বার হিসেবে, সেই সিলভারের কি হয় জানো? অদক্ষেপ তৈরি হয়। অদক্ষেপ তৈরি করা যাবে না। যেমন ধরো এখানে যে জিঙ্ক ক্লোরাইড এবং পটাশিয়াম সালফেট, এগুলো কিন্তু হচ্ছে দ্রবণে খুব ভালোভাবে দ্রবীভূত হয়। দ্রবণে কি হয়? খুব ভালোভাবে দ্রবীভূত হয়। কিন্তু এই যেগুলো আছে সিলভার বা এখানে আরো কিছু উদাহরণ দেখতে পারবা, সেগুলো হচ্ছে কি হয়? অদক্ষেপ তৈরি করে। সো আমাদের লবণ সেতুর মেইন ভূমিকা হচ্ছে আমার অতিরিক্ত যে আয়নগুলো তৈরি হবে ধনাত্মক বা ঋণাত্মক, সেগুলোকে প্রশমিত করবে এবং সে নির্বিচ্ছিন্নভাবে ইলেকট্রন প্রবাহ করে নিয়ন্ত্রিত বিদ্যুৎ ভূমিকা পালন করবে এবং সে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে পরোক্ষ সংযোগ সৃষ্টি করবে, যার কারণে আমার খুব ভালো ফ্লো অফ ইলেকট্রন হয়। আর ফ্লো অফ ইলেকট্রন যদি ভালো হয় তাহলে বিদ্যুৎ প্রবাহটা খুব স্মুথলি বজায় থাকবে। সো আমাদের ক্লাস এখানেই শেষ। গ্যালভানিক কোষটা ভালোভাবে পড়বা, ড্যানিয়েল সেলটা যেটা ছিল সেটা ভালোভাবে পড়বা। সো আমাদের ক্লাস আমরা এখানে শেষ করলাম। আর আমাদের এরপরে লেকচার হচ্ছে লেকচার নাম্বার 6, যেখানে আমরা আলোচনা করব তড়িৎ বিশ্লেষ্য কোষ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।